একটি সাধারণ ঘোড়ার গাড়ির চালক থেকে দেশের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা আইএএস হয়ে ওঠার এক অবিশ্বাস্য সফর। আর নিয়তি যখন তাকে অনেক বছর পর ঠিক সেই পুরনো ঠিকানা এনে দাঁড় করাল, তখন যা ঘটল তা মানুষের অহংকার আর অনুশোচনার এক চরম দৃষ্টান্ত হয়ে রইল। উত্তরপ্রদেশের এক প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে শিবপুর নামের একটি ছোট্ট গ্রাম অবস্থিত ছিল। কাঁচা মাটির পথ, যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা আম আর নিম গাছ, দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ এবং ভোরের বাতাসে মিশে থাকা সোঁদা মাটি ও ঘাসের গন্ধ, এসব নিয়েই ছিল এই গ্রামের অস্তিত্ব। সেখানে তখনও আধুনিক শহরের কোনো ছোঁয়া লাগেনি। বড় বাস, ট্যাক্সি বা অটোরিকশার দেখা মিলত না। গ্রামবাসীদের যাতায়াতের জন্য একমাত্র এবং সবচেয়ে নির্ভরযোগ্য বাহন ছিল তাঙা বা ঘোড়ার গাড়ি। প্রত্যুষে সূর্যোদয়ের সাথে সাথেই যখন গ্রামের মেঠো পথে ঘোড়ার খুরের খটখট শব্দ বেজে উঠত, তখন মানুষজন সহজেই বুঝে নিত যে তাঙাগুলো রাস্তায় নেমে পড়েছে। সেই তাঙাগুলোর মধ্যে একটির মালিক ছিল রোহান। পুরো গ্রামের প্রতিটি মানুষ তাকে চিনত। প্রায় ২৫ বছর বয়সী, দীর্ঘকায় এবং সুঠাম দেহের অধিকারী এক যুবক, যার চোখের দৃষ্টিতে সবসময় এক অদ্ভুত উজ্জ্বলতা খেলা করত। হাড় ভাঙা খাটুনির ফলে তার হাতের তালু শক্ত হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু তার স্বভাব এতই বিনয়ী ও শান্ত ছিল যে কেউ প্রথম সাক্ষাতে তার প্রতি এক ধরনের আপন বোধ করত। তবে রোহানের পেশা চিরকাল তাঙা চালানো ছিল না। এমন একটা সময় অতীত হয়েছে যখন সমগ্র গ্রামবাসী তার ভবিষ্যৎ নিয়ে অনেক বড় বড় আশা পোষণ করত। শৈশবকাল থেকেই রোহান পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত মেধাবী ছিল। গ্রামেরই একটি জীর্ণ সরকারি বিদ্যালয়ে সে বিদ্যালাভ করত, যেখানে ভাঙা জানালা এবং বিবর্ণ ব্ল্যাকবোর্ডের মাঝে বসেও সে এমন গভীর মনোযোগ দিয়ে পড়ত যেন সে কোনো নামিদামি শহরের স্কুলের ছাত্র। তার স্কুলের শিক্ষক মহাশয় প্রায়শই বলতেন, এই ছেলেটিকে যদি সঠিক পথ ও সুযোগ করে দেওয়া হয় তবে সে জীবনে অনেক বড় একটা জায়গায় পৌঁছাবে। কিন্তু নিয়তি পৃথিবীর সবাইকে সমানভাবে সুযোগ প্রদান করে না। রোহান যখন দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত, ঠিক সেই সময়েই আকস্মিকভাবে তার বাবার মৃত্যু ঘটে। তার বাবা হরিদাস এই গ্রামেই তাঙা চালাতেন। তিনি অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ ছিলেন, কিন্তু আয়ু তাকে বেশিদিন সঙ্গ দেয়নি। একদিন হঠাৎ করেই তার বুকে তীব্র যন্ত্রণা শুরু হয় এবং চোখের পলকেই তার জীবনাবসান ঘটে। সেই অভিশপ্ত দিনের পর থেকে রোহানের পুরো জীবনটাই আমূল পাল্টে যায়। বাড়িতে তার মা কল্যাণী ছিলেন, যিনি আগে থেকেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। এছাড়া ছিল ছোট বোন মীরা, যে তখন অষ্টম শ্রেণীর ছাত্রী, এবং ছোট ভাই সুরজ, যে সবে পঞ্চম শ্রেণীতে পড়ত। পরিবারের জ্যেষ্ঠ সন্তান হওয়ার সুবাদে সংসারের যাবতীয় দায়ভার সরাসরি রোহানের কাঁধের উপর এসে পড়ে। তার প্রবল ইচ্ছা ছিল নিজের পড়াশোনাটা চালিয়ে নেওয়ার, কিন্তু সংসারের করুণ দশা উপলব্ধি করে সে নিজেই এই সিদ্ধান্তে উপনীত হয় যে বর্তমানে তার শিক্ষার চেয়ে পরিবারের সদস্যদের মুখে অন্ন তুলে দেওয়াটা অনেক বেশি জরুরি। এর ঠিক পরের সপ্তাহেই সে বাধ্য হয়ে তার বাবার সেই পুরনো তাঙ্গার রাশ নিজের হাতে তুলে নিল। জীবনের প্রথমবার যখন সে তাঙ্গা হাঁকিয়ে গ্রামের রাস্তায় বের হল, তখন তার বুকের ভেতরে এক অবর্ণনীয় যন্ত্রণা হচ্ছিল। তার বারবার নিজের শিক্ষক মহাশয়ের সেই কথাগুলো স্মরণে আসছিল, তুমি জীবনে অনেক দূর যাবে রোহান। কিন্তু বাস্তবতার নিরিখে সেদিন সে উন্নতির দিকে নয়, বরং পারিবারিক বাধ্যবাধকতার কঠিন পথে নিজের পা বাড়িয়েছিল। সময়ের আবর্তনে এটিই তার দৈনন্দিন জীবনে পরিণত হল। প্রতিদিন ভোরে সূর্য ওঠার অনেক আগেই সে ঘুম থেকে জেগে উঠত, নিজের আদরের ঘোড়া চেতককে খাবার খেতে দিত, আর তারপর তাঙ্গা নিয়ে সোজা গ্রামের চৌরাস্তায় গিয়ে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকত। মাঠে কাজে যাওয়া কৃষক, হাটে যাওয়া গৃহবধূ, বিদ্যালয়ে যাওয়া কচিকাচারা সবাই তার তাঙ্গায় সওয়ার হতো। রোহান অত্যন্ত বিনয় এবং সম্মানের সাথে সবার সাথে বাকালাপ করত। সে ভাড়ার টাকা নিয়ে কখনোই কারোর সাথে বচসায় জড়াত না। গ্রামের প্রবীণ ব্যক্তিরা প্রায়ই তার প্রশংসা করে বলতেন, হরিদাসের ছেলেটা একদম তার বাবার স্বভাবই পেয়েছে, ভীষণ সৎ আর সহজ সরল। তবে এই অমানবিক পরিশ্রমের জীবনের ফাঁকেও রোহানের হৃদয়ের কোনো এক নিভৃত কোণে পড়াশোনা করার সেই পুরনো স্বপ্নটা ঠিকই বেঁচেছিল। বহু রাতে যখন পরিবারের সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ত, তখন সে তার পুরনো ধুলোপড়া বইগুলো বের করে পড়তে বসে যেত। যদিও সারাদিনের খাটুনির পর ক্লান্তি এত মাত্রায় গ্রাস করত যে কিছুক্ষণের মধ্যেই তার দুই চোখ ঘুমে জড়িয়ে আসত।
তার মা কল্যাণী প্রায়শই এই দৃশ্য দেখতেন এবং নীরবে চোখের জল ফেলতেন। তিনি খুব ভালোভাবে জানতেন যে তার আদরের ছেলেটি পরিবারের জন্য কত বড় একটা ত্যাগ স্বীকার করছে। একদিন রাতের বেলায় খাবার খেতে বসার পর কল্যাণী অত্যন্ত ধীর কণ্ঠে বললেন, রোহান বাবা, আমি তোকে আমার মনের একটা কথা বলতে চাই। রোহান রুটি ছিঁড়তে ছিঁড়তেই হাত থামিয়ে মায়ের দিকে প্রশ্নভরা দৃষ্টিতে তাকাল। কি কথা মা? কল্যাণীর গলার স্বর হালকা কেঁপে উঠল। আমার শরীরের অবস্থা আর আগের মতো ভালো নেই বাবা। আমি জানি না বিধাতা আর আমাকে কতদিন দুনিয়ায় বাঁচিয়ে রাখবেন, তবে আমার একটা শেষ ইচ্ছে আছে। রোহান ঘাবড়ে গিয়ে বলল, এমন কথা ভুলেও বলো না মা, তুমি খুব শিগগিরই সুস্থ হয়ে উঠবে। কল্যাণী ঠোঁটে হালকা হাসির রেখা টেনে বললেন, তুই যদি এখন বিয়ে করে নিস তাহলে আমার আত্মা শান্তি পাবে। নতুন বৌমা বাড়িতে এলে সংসারটাকেও সুন্দরভাবে সামলে নেবে, আর হয়তো তার হাতের সেবা পেয়ে আমি আরও কয়েকটা বছর বেঁচেও যাব। রোহান হঠাৎ করে যেন বোবা হয়ে গেল। সে নিজের বিয়ের কথা দূর দূরান্তেও কখনো চিন্তা করেনি। এখন তো সে কেবল তার ভাই বোনের লেখাপড়া আর মায়ের ওষুধের টাকা জোগাড় করার কথাই দিনরাত ভাবত। কিন্তু মায়ের সেই আকুল আবেদনকে সে কোনোভাবেই অগ্রাহ্য করতে পারল না। কয়েক সপ্তাহ পার হওয়ার পর গ্রামেরই এক আত্মীয়ের মারফতে বিয়ের একটি উপযুক্ত প্রস্তাব এসে হাজির হল। পাত্রীটির নাম ছিল স্নেহা। সে পার্শ্ববর্তী একটি গ্রামের বাসিন্দা ছিল। বাহ্যিক রূপে সে অত্যন্ত সুন্দরী। উজ্জ্বল গায়ের রং, টানা টানা বড় চোখ আর তার কথা বলার ভঙ্গি এতটাই মোহনীয় ছিল যে প্রথম দর্শনেই যে কারোর মন কেড়ে নেবে। এই সম্বন্ধটি খুব তাড়াতাড়ি পাকাপাকিভাবে ঠিক হয়ে গেল। রোহান এ বিষয়ে আর বেশি কোনো আপত্তি বা প্রশ্ন করল না। তার মনে কেবল এই ধারণাই জন্ম নিল যে মা যদি এই সিদ্ধান্তে খুশি হন তবে এটাই বোধহয় সবচেয়ে সঠিক পথ। এরপর বিয়ের শুভ দিনক্ষণও চলে এলো। গ্রামের মধ্যেই অত্যন্ত সাদামাটাভাবে একটি অনুষ্ঠান আয়োজিত হল। ঢোলকের মধুর আওয়াজ, স্থানীয় মহিলাদের গীত এবং মাটির উঠোনে জ্বলে ওঠা অসংখ্য প্রদীপের আলো, এমনই এক উৎসবমুখর পরিবেশে রোহান আর স্নেহার বিয়ে সম্পন্ন হয়ে গেল। স্নেহা যখন জীবনের প্রথমবার নববধূ সেজে সেই ক্ষুদ্র বাড়িতে প্রবেশ করল, তখন কল্যাণীর দুই চোখে ছিল কেবল আনন্দাশ্রু। তার মনে হল যেন তার ভাঙাচোড়া বাড়িতে সত্যিই দেবী লক্ষ্মী স্বয়ং এসে পদার্পণ করেছেন। রোহানও নিজের মনে গভীরভাবে আশা করছিল যে হয়তো এবার তার জীবন সংগ্রামের পথটা কিছুটা মসৃণ হবে। কিন্তু মানুষ তো কেবল অপরের বাহ্যিক রূপই দেখতে পারে, মনের ভেতরের রূপ নয়। স্নেহার মনের গহীনে আসলে কী চলছিল তা তখনও পর্যন্ত কারোরই জানা ছিল না। বিয়ের প্রথম কয়েকটি দিন তো সবকিছু মোটামুটি ঠিকঠাকই অতিবাহিত হল, কিন্তু কালক্রমে বাড়ির পরিবেশটা বদলাতে শুরু করল। একদিন সন্ধ্যায় রোহান যখন তাঙা চালানো শেষ করে বাড়ি ফিরল, তখন সে দেখতে পেল যে স্নেহা উঠোনে দাঁড়িয়ে প্রচণ্ড রাগে গজগজ করছে। যেই মুহূর্তে সে রোহানকে দেখতে পেল, তার চেহারায় বিরক্তির ছাপ একেবারে স্পষ্ট হয়ে ফুটে উঠল। সে নাক কুচকে অত্যন্ত বিরক্তিভরা কণ্ঠে বলল, এ কিসের এত নোংরা দুর্গন্ধ আসছে? রোহান বেশ অবাক হয়েই পাল্টা জিজ্ঞেস করল, কিসের দুর্গন্ধ? স্নেহা চরম অবজ্ঞার দৃষ্টিতে তার দিকে তাকিয়ে উত্তর দিল, তোমার শরীর থেকে অবিকল ঘোড়ার দুর্গন্ধ আসছে। সেই চরম অপমানের মুহূর্তে রোহান টু শব্দটি করল না, কিন্তু তার বুকের ভেতরটায় যেন কেউ অত্যন্ত গোপনে একটা বর্ষা বিধিয়ে দিল। তার বিন্দুমাত্র ধারণাও ছিল না যে এটা তো কেবল শুরু মাত্র। আসল ধ্বংসাত্মক ঝড় তখনও তার জীবনে আসা বাকি। বিয়ের শুরুর দিনগুলোতে রোহান নিজের মনে ভেবেছিল যে সময়ের সাথে সাথে সবকিছুই স্বাভাবিক হয়ে যাবে। সে ধরে নিয়েছিল যে হয়তো স্নেহা এখন একেবারেই নতুন এক পরিবেশে এসে পড়েছে, তাই একটু অস্বস্তিতে ভুগছে। কিন্তু ধীরে ধীরে সে মর্মে মর্মে উপলব্ধি করতে পারল যে ব্যাপারটা কেবল নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার নয়, বরং স্নেহার মনে এই গরিব বাড়ি ও তার কষ্টের জীবনের প্রতি সামান্যতম কোনো সম্মানবোধই নেই। যেদিন সে প্রথমবার রোহানকে বলেছিল যে তার শরীর থেকে ঘোড়ার পচা গন্ধ বেরোয়, সেদিন রোহান ব্যাপারটা নিছক মজা ভেবে হেসেই উড়িয়ে দিয়েছিল। সে ভেবেছিল হয়তো স্নেহা তার সাথে রসিকতা করছে, কিন্তু স্নেহা মোটেও রসিকতা করছিল না। এর ঠিক পরের দিন সকালে রোহান যখন তাঙা নিয়ে কাজের সন্ধানে বেরোতে গেল, তখন স্নেহা পুনরায় অবজ্ঞার দৃষ্টিতে তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে বলে উঠল, তুমি কি সত্যি সত্যি রোজ এই কাজটাই করতে থাকো? রোহান অত্যন্ত স্বাভাবিক গলাতেই উত্তর দিল, হ্যাঁ, ছোটবেলা থেকেই তো আমি এই কাজটাই করে আসছি, এ দিয়েই তো আমাদের সংসার চলে। স্নেহা চরম তাচ্ছিল্যের হাসি হেসে বলল, সংসার চলে? এটা কি তুমি সংসার চলা বলতে চাও? একটা মাটির ভাঙা জরাজীর্ণ ঘর, একজন সারাদিন ধুঁকতে থাকা অসুস্থ মা, দুটো ছোট ভাই বোন, আর তার ওপরে তুমি একজন সামান্য তাঙাওয়ালা।
এই কথাগুলো শুনে রোহান একেবারে চুপসে গেল। সে কারুর সাথে তর্ক করার মতো মানুষই ছিল না। সে অত্যন্ত ধীরে ধীরে বলল, পৃথিবীতে কোনো কাজই ছোট বা বড় বলে কিছু হয় না স্নেহা। নিজের পরিশ্রমে রোজগার করা প্রতিটি পয়সাই সম্মানের। কিন্তু স্নেহা যেন তার কথার কোনো কানই দিল না। সে মুখটা ঘুরিয়ে নিয়ে সোজা ঘরের ভেতরে চলে গেল। সেদিনের ওই ঘটনার পর থেকে বাড়ির সামগ্রিক পরিবেশ ধীরে ধীরে বিষাক্ত হতে শুরু করল। স্নেহা এখন প্রতিটি ছোটখাটো তুচ্ছ কথায় রোহানকে খোঁটা দিতে শুরু করল। কখনো খাবার দাবার নিয়ে, কখনো বাড়ির দুরবস্থা নিয়ে, কখনো বা আবার রোহানের তাঙ্গা চালানো কাজ নিয়ে। সে প্রায়শই এই কথাটি বলত, আমার বাপের বাড়িতে এমন হতদরিদ্র অবস্থা কখনোই ছিল না। সেখানে মানুষজন কত ভালো জামাকাপড় পরে, কত সুন্দর পাকা বাড়িতে থাকে, আর এখানে তো সবকিছুই এমন মনে হয় যেন আমি কোনো প্রাচীন সেকেলে যুগে এসে বন্দী হয়ে পড়েছি। কল্যাণী বিছানায় শুয়ে শুয়ে এসব কথা শুনতেন, আর তার বুকটা দুঃখে ফেটে যেত। কিন্তু তিনি একেবারে চুপ থাকতেন। তার মনে ভয় ছিল যে তিনি যদি কিছু বলে বসেন, তবে না জানি বাড়িতে আবার অশান্তির আগুন জ্বলে ওঠে। একদিন দুপুরবেলায় রোহান যখন তাঙ্গা নিয়ে বাইরে রোজগার করতে গিয়েছিল, তখন স্নেহার মা আর বাবা হঠাৎ করেই তার সাথে দেখা করতে এলেন। তারা রোহানদের বাড়ির দুরবস্থা নিজ চোখে দেখে তাদের চোখে মুখেও অপছন্দ এবং বিরক্তির ছাপ একদম স্পষ্ট হয়ে ফুটে উঠল। স্নেহার মা অত্যন্ত আস্তে করে মেয়েকে বললেন, মারে, আমরা তো ভেবেছিলাম ছেলেটা অত্যন্ত পরিশ্রমী, তোর জীবনটা অন্তত ভালোভাবেই কেটে যাবে, কিন্তু এটা তো দেখছি একেবারেই ভিখারির বাড়ি। স্নেহার সাথে সাথে মায়ের কথায় সাই দিয়ে বলল, আমিও তো ঠিক এটাই ভেবেছিলাম মা, কিন্তু এই নরকে এসে বুঝতে পারলাম আমার জীবনটা কিভাবে কাটবে। সে তো সারাদিন তাঙ্গা চালায়, এত গাধার মতো খাটনি করেও তো বিশেষ কিছুই উপার্জন করতে পারে না। তার বাবা তখন মুখ খুললেন, তোর যদি এই বাড়িতে ভালো না লাগে, তবে ওকে ভালো করে বোঝা যে সে যেন শহরে চলে যায়, সেখানে গিয়ে কোনো বড়সড় কাজ খুঁজে নিক। একটা সামান্য তাঙা চালিয়ে আর কতদিনই বা সংসার চলবে। ব্যাস, সেই দিন থেকেই স্নেহার মনের ভেতরে লোভ যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। সন্ধ্যায় রোহান যখন ক্লান্ত হয়ে বাড়ি ফিরল, তখন সে স্পষ্ট দেখতে পেল স্নেহার আচরণ আগের চেয়েও অনেক বেশি বদলে গেছে। রাতে খাবার খাওয়ার সময় সে হঠাৎ করেই বলে উঠল, তোমার এখনই শহরে চলে যাওয়া উচিত। রোহান অবাক হয়ে জিজ্ঞেস করল, শহরে কেন যাব? স্নেহা চটজলদি উত্তর দিল, সেখানে কাজের সুযোগ অনেক বেশি থাকে, কোনো দোকান দিয়ে দাও বা অন্য কোনো বড় কাজ করো। এই সামান্য তাঙা চালিয়ে তুমি তো সারা জীবন গরিবই থেকে যাবে। রোহান অত্যন্ত শান্ত স্বরে বলল, আমার তো শহরের কোনো অভিজ্ঞতা নেই, তাছাড়া এখানে তো আমার কাজ ভালোই চলছে, এতেই তো আমাদের সবার দিন বেশ কেটে যাচ্ছে। কিন্তু স্নেহার এই উত্তর মোটেও পছন্দ হল না। সে রাগে অগ্নিশর্মা হয়ে বলল, তাহলে তুমি কি সারা জীবন এই বস্তিতে এটাই করতে থাকবে, তাঙাই চালিয়ে যাবে? রোহান ধীরে ধীরে বলল, যতদিন এই কাজের প্রয়োজন আছে, হ্যাঁ, তবে আমি আপ্রাণ চেষ্টা করছি যাতে মীরা আর সুরজ লেখাপড়া শিখতে পারে, ওদের ভবিষ্যৎ যেন অন্তত ভালো হয়। এ কথা শুনে স্নেহার মুখ আরও কঠোর এবং ভয়ঙ্কর হয়ে গেল। সে তীব্র তাচ্ছিল্য করে বলল, তার মানে তুমি তোমার নিজের পুরো রোজগার তোমার ভাই বোনদের পেছনে উড়িয়ে দেবে, আর আমাদের কি হবে? রোহান চরম অবাক হয়ে বলল, ওরা আমার ভাই বোন স্নেহা, ওদের খেয়াল রাখাটা তো আমার কর্তব্য। স্নেহা রেগে গিয়ে চিৎকার করে বলল, তাহলে তুমি আলাদা হয়ে যাও ওদের থেকে, নিজের জন্য আলাদা বাড়ি বানাও, আমি কিছুতেই ওদের সাথে থাকতে পারবো না। এই কথা শুনে রোহান যেন পাথর হয়ে গেল। সে কখনো স্বপ্নেও ভাবেনে যে তার বিবাহিত স্ত্রী তাকে এমন একটা জঘন্য কথা বলবে। সে অত্যন্ত ধীরে ধীরে বলল, আমি আমার পরিবার ছাড়তে পারবো না। এই কথাটি শুনতেই স্নেহা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আর বলল, তাহলে ঠিক আছে, তুমি তোমার পরিবারের সাথেই মরে থাকো। এরপর তাদের মধ্যে ঝগড়া চরম আকার ধারণ করতে শুরু করল। এখন প্রায় প্রতিদিনই বাড়িতে কোনো না কোনো তুচ্ছ বিষয় নিয়ে তর্কবিতর্ক লেগেই থাকত। গ্রামের সাধারণ লোকেরাও ধীরে ধীরে জানতে শুরু করেছিল যে রোহানের বাড়িতে সবকিছু ঠিকঠাক চলছে না। অনেক সময় প্রতিবেশী ব্যক্তিরা বোঝাতেও আসত, কিন্তু স্নেহা কারোর কোনো কথাই শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। একদিন ঝগড়া এত চরমে পৌঁছাল যে স্নেহা নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিল আর সোজা নিজের বাপের বাড়ি চলে গেল। যাওয়ার সময় সে রোহানকে হুমকি দিয়ে বলল, যতক্ষণ না তুমি এই তাঙা চালানো ছাড়বে আর শহরে গিয়ে বড় কোনো কাজ করবে, আমি কিছুতেই ফিরে আসব না। রোহান তাকে একবারের জন্যও আটকানোর চেষ্টা করল না। তার মনে হলো হয়তো কিছুদিন বাপের বাড়িতে থাকলে তার রাগ হয়তো কিছুটা শান্ত হয়ে যাবে, কিন্তু তার বিন্দুমাত্র ধারণাও ছিল না যে আগামী সময়টা তার জীবনের সবচেয়ে বড় এক প্রলয়ঙ্কারী ঝড় নিয়ে আসতে চলেছে। বেশ কয়েক মাস কেটে গেল, কিন্তু স্নেহা ফিরে এলো না। তারপর একদিন গ্রামের পিয়ন রোহানকে একটি কাগজ ধরিয়ে দিয়ে গেল। সেটা ছিল খোদ আদালতের নোটিশ। স্নেহা বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছিল। এটা নিজ চোখে দেখে রোহানের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল।
গ্রামের লোকেরা যখন এই খবর পেল তখন তাদের মাঝে নানা রকম কানাঘুষো কথা শুরু হলো। কেউ বলতো, আজকালকার যুগের মেয়েরা তো এমনই হয়। কেউ আবার বলতো, বেচারা রোহান এত সোজা সরল একজন মানুষ, তার সাথে এটা ঠিক হলো না। কিন্তু আসল ধাক্কা এখনও তার জন্য অপেক্ষা করছিল। কয়েক সপ্তাহ পর আদালতে বিবাহ বিচ্ছেদের শুনানি হলো। সেখানে রোহান জীবনের প্রথমবার স্নেহার সামনে আসামির মতো দাঁড়িয়েছিল। মহামান্য বিচারক স্নেহাকে জিজ্ঞেস করলেন, তুমি তোমার স্বামীর সাথে কেন সংসার করতে চাও না? স্নেহা কোনো প্রকার দ্বিধা বা সংকোচ ছাড়াই সোজা উত্তর দিল, কারণ সে শুধু একজন তাঙাওয়ালা, আর তার শরীর থেকে আমার নাকে সবসময় ঘোড়ার নোংরা দুর্গন্ধ আসে। আমি ওর সাথে কোনো মতেই থাকতে পারবো না। এই কথা শুনতেই পুরো আদালতে পিন পথর নীরবতা নেমে এলো। ঠিক সেই মুহূর্তে রোহানের মনে হল যেন কেউ তার আজন্ম লালিত আত্মসম্মানকে সবার সামনে পায়ের তলায় পিষে মেরে ফেলল। সে লজ্জায় মাথা নিচু করে নিল। তার দুই চোখে টলমল করছিল জল, কিন্তু সে তা গড়িয়ে পড়তে দিল না। সেদিন আদালত থেকে বেরোনোর সময় তার জীবনের একটি সুন্দর অধ্যায় চিরতরে শেষ হয়ে গিয়েছিল। কিন্তু তার বিন্দুমাত্র ধারণাও ছিল না যে এই তীব্র অপমান এবং কষ্ট থেকেই তার জীবনের সবচেয়ে বড় সংগ্রাম শুরু হতে চলেছে। আর এই সংগ্রাম একদিন তাকে এমন এক সম্মানজনক জায়গায় পৌঁছে দেবে, যার কল্পনা সে নিজেও কখনো করেনি। প্রিয় পাঠকেরা, যদি আপনাদের এই জীবনের গল্পটি ভালো লেগে থাকে, তবে আপনাদের কাছে আমার একটি ছোট্ট বিনীত অনুরোধ, আপনারা এই কাহিনীটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এটিকে শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আদালত থেকে ফেরার পথে রোহানের হাঁটার গতি অত্যন্ত ধীর হয়ে গিয়েছিল। তার পা দুটো যেন আপনা আপনি ভারী পাথরের মতো হয়ে আসছিল। রাস্তায় সেই পুরনো চেনা কাঁচা সড়ক ছিল, সেই একই গাছপালা, সেই একই ক্ষেত, কিন্তু সেদিন সবকিছুই যেন তার কাছে বদলানো মনে হচ্ছিল। গ্রামের কিছু মানুষ একটু দূরে দাঁড়িয়ে তাকে অবাক দৃষ্টিতে দেখছিল। কারোর চেহারায় ছিল শুধুই সহানুভূতি, আবার কারোর চেহারায় ছিল হাজারো প্রশ্ন। রোহান কারোর দিকে ফিরে না তাকিয়ে সোজা তার তাঙার কাছে গেল, ঘোড়া চেতকের লাগাম ধরল এবং অত্যন্ত ধীরে ধীরে বাড়ির দিকে চলতে শুরু করল। তার মনের ভেতর বারবার সেই নিষ্ঠুর কথাগুলোই প্রতিধ্বনিত হচ্ছিল। তার শরীর থেকে আমার ঘোড়ার দুর্গন্ধ আসে। সেই কথাগুলো কেবল একটা সাধারণ অপমান ছিল না, মনে হচ্ছিল যেন কেউ তার পুরো অস্তিত্বটাকেই সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। বাড়ি ফিরে সে তার তাঙাটা উঠোনের এক কোণে দাঁড় করাল এবং চুপচাপ সেখানে বসে পড়ল। কল্যাণী খাটিয়ায় শুয়েছিলেন। যেই না তিনি তার ছেলের মলিন মুখ দেখলেন, তিনি সবটা বুঝতে পারলেন। তিনি অত্যন্ত ধীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা? রোহান হাসার বৃথা চেষ্টা করল, কিন্তু তার হাসি তৎক্ষণাৎ মিলিয়ে গেল। সে কেবল ভাঙা গলায় এটুকুই বলল, সব শেষ হয়ে গেছে মা। কল্যাণীর দুই চোখ জলে ভরে উঠল। তিনি খুব ভালো করেই জানতেন যে তার নিরপরাধ ছেলের সাথে কত বড় একটা অন্যায় হয়েছে, কিন্তু সেই সময় তিনি নিজেও শারীরিকভাবে অত্যন্ত দুর্বল ছিলেন। কয়েকদিনের মধ্যেই তার শারীরিক অবস্থা আরও খারাপ হতে লাগল। আগে যে অসুখটা অত্যন্ত ধীর গতিতে চলছিল, তা এখন যেন হঠাৎ করে চরম আকার ধারণ করেছিল। রোহান দিনের বেলায় তাঙা চালাত আর রাতের বেলায় মায়ের শিওরে বসে থাকত। অনেক সময় সে চুপচাপ মায়ের মাথায় হাত বোলাত আর মনে মনে ভাবত, ইস, যদি সে তার মাকে অন্তত কোনো আনন্দ দিতে পারত। কিন্তু ভাগ্য হয়তো তখনও তার ওপর চরমভাবে অসন্তুষ্ট ছিল। এক রাতে কল্যাণীর শ্বাসপ্রশ্বাস খুব দ্রুত বেগে চলতে শুরু করল। রোহান অত্যন্ত ঘাবড়ে গেল। সে ছুটে গিয়ে গ্রামের বদ্যিকে ডেকে আনল, কিন্তু বদ্যি এসেই নিচু স্বরে হতাশ হয়ে বললেন, এবার শুধু ভগবানের নাম নাও। সেই কাল রাতে রোহান তার মায়ের হাত শক্ত করে ধরে বসে রইল। কল্যাণী কাঁপা কাঁপা গলায় বললেন, বাবা, তুই দুঃখ পাস না। জীবনে যা কিছু হয়েছে তাকে ভগবানের ইচ্ছা বলে হাসি মুখে মেনে নিস। রোহানের চোখ দিয়ে অঝরে জল বইতে লাগল। কল্যাণী শেষবারের মতো তার প্রাণপ্রিয় ছেলের মুখটা দেখলেন, আর তারপর অত্যন্ত ধীরে ধীরে তার শ্বাস চিরতরে থেমে গেল। সেই রাতে রোহান পৃথিবীতে সত্যিই একা হয়ে গেল। এর পরের দিন গ্রামেই চিতা জ্বলল। অনেক মানুষজন এলো, তাকে সান্ত্বনা দিল। কিন্তু যখন সবাই নিজেদের ঘরে চলে গেল, তখন বাড়িতে আবার সেই ভয়ঙ্কর শূন্যতা নেমে এল। এখন বাড়িতে কেবল ৩ জন সদস্য ছিল, রোহান, তার বোন মীরা এবং ভাই সুরাজ। মায়ের পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর রোহান আরও বেশি নিশ্চুপ হয়ে গেল, কিন্তু সে কোনোভাবেই হার মানল না। সে প্রতিদিন আগের চেয়েও অনেক বেশি পরিশ্রম করতে শুরু করল। সকালে আকাশ অন্ধকার থাকতেই সে উঠে পড়ত, নিজের ঘোড়াকে প্রস্তুত করত এবং তাঙা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ত। সারা দিন ধরে সে যাত্রীদের আনা নেওয়া করত, কখনো নিজের গ্রাম থেকে বাজার, কখনো বা বাজার থেকে অন্য কোনো গ্রামে।
সন্ধ্যায় অত্যন্ত পরিশ্রান্ত হয়ে বাড়ি ফিরত, কিন্তু তার মুখে কখনো কোনো অভিযোগের সুর থাকত না। গ্রামের মানুষেরা প্রায়ই বলাবলি করত, এত পাহাড়সম দুঃখ সহ্য করার পরও এই ছেলেটা ভেঙে পড়ছে না। সত্যি, ওর মনটা পাথরের মতো শক্ত আর অনেক বড়। কিন্তু নির্মম সত্যিটা হল, রোহান ভেতর থেকে পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সে কেবল তার ভাই বোনের মুখের দিকে তাকিয়েই নিজেকে কোনোমতে সামলে রেখেছিল। একদিন দুপুরবেলা সে তার তাঙ্গা নিয়ে জেলা সদরের কাছাকাছি দাঁড়িয়েছিল। সেখান থেকে প্রায়শই বড় বড় আধিকারিকরা যাতায়াত করতেন। ঠিক সেই সময় হঠাৎ করেই রাস্তায় পুলিশের গাড়ি দেখা গেল। কয়েক মিনিটের মধ্যেই কয়েকটি সাদা রঙের গাড়ি সাইরেন বাজিয়ে একটার পর একটা সেখান দিয়ে পেরিয়ে গেল। একদম সামনে পুলিশের জিপ, আর তার পেছনে কিছু বড় গাড়ি। রোহান পাশে দাঁড়িয়ে থাকা এক অচেনা লোককে জিজ্ঞেস করল, এরা কারা যাচ্ছে ভাই? সেই লোকটি উত্তর দিল, আরে উনি হলেন আমাদের জেলার নতুন কালেক্টর সাহেব। আজ প্রথমবার তিনি শহরে এসেছেন। কালেক্টর? রোহান অত্যন্ত ধীরে ধীরে শব্দটির পুনরাবৃত্তি করল। সে তার জীবনে প্রথমবারের মতো এই বড় পথটি সম্পর্কে এত কাছ থেকে শুনছিল। কিছুক্ষণ পর সে লক্ষ্য করল, কাছের একটি চায়ের ধাবায় বসে কয়েকজন তরুণ ছেলে বই পড়ছে। সে প্রবল কৌতূহল নিয়ে তাদের কাছে গেল এবং জিজ্ঞেস করল, তোমরা কি পড়ছ ভাই? তাদের মধ্যে একটি ছেলে মুখ তুলে বলল, আমরা সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, আইএএস অফিসার হওয়ার জন্য। রোহান তার জীবনে প্রথমবার আইএএস শব্দটি শুনেছিল। সে সরল মনে জিজ্ঞেস করল, আইএএস কি হয়? ছেলেটি হেসে উত্তর দিল, আইএএস মানে হল ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। জেলার যিনি প্রধান কালেক্টর হন না, তিনিই মূলত আইএএস অফিসার। এই কথা শুনে রোহান কিছুক্ষণ হতবাক হয়ে চুপ করে রইল। তার মগজে যেন নতুন একটি স্বপ্নের জানালা খুলে গিয়েছিল। সে আবার জিজ্ঞেস করল, যে কেউই কি চাইলে এটা হতে পারে? ছেলেটি বলল, যদি সে কঠোর পরিশ্রম করে তাহলে কেন নয়? সেদিন রোহান অনেকক্ষণ ধরে এই বিষয়টি নিয়ে ভাবতে থাকল। প্রথমবার তার মনে হল যে হয়তো জীবনে এখনও সবকিছু চিরতরে শেষ হয়ে যায়নি। সেই রাতেই সে তার পুরনো মোর্চে ধরা ট্রাঙ্কটি খুলল। তাতে তার পুরনো দিনের বইপত্র রাখা ছিল, দ্বাদশ শ্রেণীর বই, কিছু খাতা আর তার স্কুলের সোনালি দিনগুলোর স্মৃতি। সে একটি বই হাতে তুলে নিল এবং অত্যন্ত ধীরে ধীরে পড়তে শুরু করল। ঠিক সেই দিনের পর থেকেই তার জীবনে এক সম্পূর্ণ নতুন অধ্যায় শুরু হল। দিনের বেলায় সে আগের মতোই তাঙ্গা চালাত, কিন্তু রাতটা এখন একান্তই তার ছিল। যখন গ্রামের সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ত, তখন সে লণ্ঠন জ্বালিয়ে গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করত। অনেক সময় ঘুমে দুচোখ বুজে আসত, কিন্তু সে নিজেকে জোর করে জাগিয়ে তুলে আবার বইয়ের পাতা খুলত। ধীরে ধীরে অনেকগুলো বছর পেরোতে লাগল। রোহানের এই নীরব সংগ্রাম চলতেই থাকল। গ্রামের কিছু মানুষ তাকে বই পড়তে দেখে নিয়ে ঠাট্টা করত, আরে দেখ তাঙ্গাওয়ালা নাকি আইএএস হবে। কিন্তু রোহান কারোর কোনো কথায় কান দিল না। তার মনে তখন নিজেকে প্রমাণ করার এক প্রবল আগুন জ্বলে উঠেছিল। বহু বছরের অমানসিক কঠিন পরিশ্রমের পর অবশেষে সেই শুভ দিনটি এলো, যেদিন সে সিভিল সার্ভিস পরীক্ষায় বসল। পরীক্ষার পর শুরু হল অপেক্ষার দীর্ঘ প্রহর। প্রতিটি দিনই তার কাছে একটা নতুন পরীক্ষার মতোই ছিল। আর তারপর একদিন সকালে যখন রেজাল্ট প্রকাশিত হল, তখন পুরো গ্রামে খবরটা যেন আগুনের মতো দ্রুত ছড়িয়ে পড়ল। রোহান, সেই তাঙা চালানো রোহান আজ আইএএস হয়ে গেছে। যখনই অভাবনীয় ফলাফলের খবর গ্রামে ছড়ালো, তখন শিবপুরের মতো একটি ছোট গ্রামে যেন উৎসবের পরিবেশ তৈরি হয়ে গেল। ভোরবেলায় কেউ একজন বাজার থেকে খবরের কাগজ কিনে এনে চৌরাস্তায় সবার সামনে পড়তে শুরু করেছিল, আর তাতেই একটি পরিচিত নাম দেখে সবার চোখ ছানা বড়া হয়ে গিয়েছিল। রোহান কুমার নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত তালিকায় জলজল করছে। প্রথমটায় তো মানুষের বিশ্বাসই হচ্ছিল না। কেউ বলল, আরে এ কি আমাদের সেই রোহান যে তাঙা চালায়? অন্য একজন সম্মতি দিয়ে বলল, হ্যাঁ, ওই হরিদাসের ছেলে। কিছুক্ষণের মধ্যেই এই অবিশ্বাস্য খবর গোটা গ্রামে রটে গেল। বাচ্চারা আনন্দে দৌড়ে তার বাড়িতে পৌঁছল। রোহান দাদা, তোমার নাম খবরের কাগজে এসেছে। সে সময় রোহান তার বাড়ির বাইরে দাঁড়িয়ে নিজের ঘোড়া চেতককে খাবার খাওয়াচ্ছিল। সে বাচ্চাদের কথা শুনে প্রথমে ভাবল হয়তো কেউ তার সাথে মজা করছে, কিন্তু যখন সে নিজের চোখে খবরের কাগজে নিজের নাম দেখল, তখন তার হাতের আঙুলগুলো কাঁপতে শুরু করল। কিছু মুহূর্তের জন্য সে আনন্দে কিছুই বুঝে উঠতে পারল না। তারপর তার চোখ থেকে ধীরে ধীরে আনন্দাশ্রু বইতে শুরু করল। এত বছরের কঠিন পরিশ্রম, রাতের ঘুম বিসর্জন, মানুষের খোঁটার আঘাত আর মায়ের স্মৃতি, সব কিছু সেই মুহূর্তে যেন একসাথে তার চোখের সামনে ভেসে উঠল। যদি তার মা আজ বেঁচে থাকতেন, তবে হয়তো পৃথিবীর সবচেয়ে বেশি খুশি তিনিই হতেন।
কয়েক ঘণ্টার মধ্যেই গ্রামের সমস্ত লোকেরা তার বাড়ির বাইরে ভিড় করে জড়ো হয়ে গেল। কেউ মিষ্টি কিনে নিয়ে এলো, কেউ তাকে বুকে জড়িয়ে ধরল। গ্রামের বয়োজ্যেষ্ঠরা আশীর্বাদ করে বললেন, আজ হরিদাসের আত্মা যেখানেই থাকুক না কেন, সে নিশ্চয়ই গর্বে হাসছে। কিন্তু রোহানের মনে সে সময় এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করছিল। সে কেবল আকাশের দিকে তাকালো আর অত্যন্ত ধীরে ধীরে বলল, মা, তোমার ছেলে শেষ পর্যন্ত হার মানেনি। কিছুদিন পরই রুহানকে সরকারি ট্রেনিংয়ে যেতে হলো। এটি ছিল তার জীবনে সম্পূর্ণ নতুন এক অধ্যায়। যখন সে প্রথমবার ট্রেনে করে মুসৌরির উদ্দেশ্যে রওনা হল, তখন তার মনে এক অদ্ভুত রোমাঞ্চ এবং উৎসাহ ছিল। যে ছেলেটি কখনো তার গ্রামের বাইরের দুনিয়া ঠিকমতো দেখেইনি, সে এখন এই দেশের সবচেয়ে বড় প্রশাসনিক পদের ট্রেনিং নিতে যাচ্ছিল। ট্রেনিং একাডেমিতে সবকিছুই একেবারে ভিন্ন রকম ছিল। বড় বড় হলঘর, কড়া শৃঙ্খলা, ভিন্ন ভিন্ন রাজ্য থেকে আসা প্রতিভাবান সব তরুণ আধিকারিকরা, সবকিছুই রোহানের জন্য একদম নতুন অভিজ্ঞতা ছিল। প্রথম তার একটু সংকোচ বোধ হতো। তার মনে হতো যে বাকি সবাই হয়তো বড় শহর থেকে এসেছে, ভালো স্কুলে পড়াশোনা করে এসেছে, আর সে তো কেবল একজন তাঙাওয়ালাই ছিল। কিন্তু ধীরে ধীরে সে উপলব্ধি করতে পারল যে মানুষের আসল শক্তি তার পোশাক বা শহর থেকে আসে না, বরং তার পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তি থেকে আসে। সেই ট্রেনিং চলাকালীন সময়েই তার সাথে একটি মেয়ের দেখা হলো। তার নাম অনন্যা। অনন্যাও একই ব্যাচে নির্বাচিত একজন আধিকারিক ছিল। সে অত্যন্ত আত্মবিশ্বাসী, বুদ্ধিমতী এবং শান্ত স্বভাবের একটি মেয়ে ছিল। একদিন লাঞ্চের সময় অনন্যা রোহানকে জিজ্ঞেস করল, আপনি কোথা থেকে এসেছেন? রোহান হেসে উত্তর দিল, একটি ছোট্ট গ্রাম থেকে, নাম শিবপুর। অনন্যা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, আর এর আগে আপনি কি করতেন? রোহান কিছু মুহূর্তের জন্য চুপ করে রইল। তারপর সত্যিটাই তাকে বলে দিল, আমি তাঙা চালাতাম। অনন্যা চরম অবাক হয়ে তার দিকে তাকাল, কিন্তু তার চেহারায় কোনো মজা বা অবজ্ঞার লেশমাত্র ছিল না, বরং তার চোখে এক গভীর সম্মান ছিল। সে বলল, তার মানে আপনি কতটা লম্বা আর কঠিন পথ পাড়ি দিয়েছেন, এটা সত্যিই ভীষণ অনুপ্রেরণাদায়ক। ধীরে ধীরে দুজনের মধ্যে কথাবার্তা বাড়তে লাগল। অনন্যার রুহানের শান্ত স্বভাব এবং তার এই সংগ্রামমুখর গল্প খুব ভালো লাগত। একদিন সে রোহানকে জিজ্ঞেস করল, আপনি কখনো হার মেনে নেওয়ার কথা ভাবেননি? রোহান মৃদু হাসির সাথে বলল, অনেকবার ভেবেছি, কিন্তু প্রতিবার আমার মায়ের মুখটা মনে পড়ে যেত। এ কথা শুনে অনন্যা কিছুক্ষণ চুপ করে রইল। সে হয়তো বুঝতে পেরেছিল যে রোহানের মনে কত গভীর ক্ষত লুকিয়ে রয়েছে। সময়ের সাথে সাথে তাদের দুজনের বন্ধুত্ব আরও গাঢ় হতে লাগল। তারা একে অপরের জীবনের সংগ্রাম, স্বপ্ন আর দায়িত্বগুলোকে খুব ভালোভাবে বুঝতে শুরু করল। ট্রেনিং শেষ হবার পর দুজনের আলাদা আলাদা জেলায় পোস্টিং হয়ে গেল, কিন্তু তাদের মধ্যে যোগাযোগ বজায় রইল। কয়েক মাস পর রোহান গভীরভাবে অনুভব করল যে অনন্যা কেবল তার বন্ধুই নেই, বরং তার জীবনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। একদিন সে সাহস সঞ্চয় করে অনন্যাকে বলল, আমি আমার অতীত সম্পর্কে সবকিছু তোমাকে বলে দিয়েছি, যদি তারপরেও তোমার মনে হয় যে। অনন্যা হেসে তার কথা মাঝপথেই থামিয়ে দিল। রোহান, মানুষের অতীত নয়, তার বর্তমান চরিত্রটাই হলো আসল, আর তোমার মতো শক্ত মনের মানুষ জীবনে পাওয়া সহজ কথা নয়। কিছুদিন পর দুই পরিবারের পূর্ণ সম্মতিতে তাদের বিয়ে হয়ে গেল। এই বিয়ে খুব সাদামাটাভাবেই হয়েছিল, কিন্তু এর মধ্যে ছিল খাঁটি সম্মান এবং একে অপরের প্রতি বোঝাপড়া। এখন রোহানের জীবন পুরোপুরি পাল্টে গিয়েছিল। সে একটি জেলার প্রধান আধিকারিক ছিল এবং অনন্যাও একজন সম্মানিত আধিকারিক ছিল। দুজনেই নিজেদের কাজের প্রতি অত্যন্ত সৎ ছিল এবং একে অপরের পাশেও শক্তভাবে দাঁড়াত। কিন্তু জীবনের গল্প এখনও শেষ হয়নি। ভাগ্য রোহানের জন্য আরও একটি নাটকীয় মোড় জমিয়ে রেখেছিল। একদিন রোহানকে একটি সরকারি পরিদর্শনের কাজে দূরবর্তী একটি এলাকায় যেতে হল। যখন সে ফাইলের পাতাটি দেখল, তখন ওই এলাকার নাম পড়ে সে কিছু মুহূর্তের জন্য থমকে গেল। এটি সেই গ্রাম ছিল যেখানে একসময় তার প্রথম স্ত্রী স্নেহার দ্বিতীয় বিয়ে হয়েছিল। অনেকগুলো বছর কেটে গিয়েছিল, রোহান কখনো পেছন ফিরে তাকায়নি, কিন্তু আজ ভাগ্য তাকে ঠিক সেই পথেই নিয়ে যাচ্ছিল যেখান থেকে একসময় তার জীবনের সবচেয়ে বড় কষ্টের শুরু হয়েছিল। পরের দিন সকালে তার সরকারি গাড়িবহর সেই গ্রামের দিকে এগিয়ে যাচ্ছিল এবং রোহানের বিন্দুমাত্র ধারণাও ছিল না যে সেখানে সে আজ কী দেখতে চলেছে। সকালের সময় আকাশ হালকা নীল রং ধারণ করছিল এবং ক্ষেতের ওপর দিয়ে বয়ে আসা ঠান্ডা বাতাস রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাছের পাতাগুলোকে ধীরে ধীরে দোলাচ্ছিল। ঠিক সেই সময় ধুলো উড়িয়ে বেশ কয়েকটি সাদা গাড়ি একটার পর একটা সেই কাঁচা রাস্তায় এগিয়ে আসছিল। সবার সামনে পুলিশের জিপ ছিল আর তার পেছনে কালো কাচের সরকারি গাড়ি।
গ্রামের মানুষদের কাছে এই দৃশ্য একদমই নতুন আর অদ্ভুত ছিল। বাচ্চারা দৌড়ে রাস্তার ধারে চলে এলো, মহিলারা তাদের বাড়ি থেকে বেরিয়ে উঁকি দিয়ে দেখতে লাগল, এবং বয়স্করা গাছের নিচে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলতে লাগলেন। মনে হচ্ছে শহর থেকে কোনো বড় অফিসার এসেছেন। গ্রামটির নাম ছিল রতনপুর, সেই গ্রাম যেখানে বহু বছর আগে স্নেহার দ্বিতীয় বিয়ে হয়েছিল। যেই না গাড়িবহর গ্রামের ঠিক মাঝখানে পৌঁছাল, মানুষেরা কৌতূহলবশত জড়ো হতে শুরু করল। সরকারি গাড়িটি ধীরে ধীরে করে থামল, গাড়ির দরজা খুলল এবং তা থেকে নেমে এলো লম্বা, সুঠাম, অত্যন্ত আত্মবিশ্বাসী এক আধিকারিক। ইস্ত্রি করা পরিষ্কার কুর্তা পাজামা, চোখে গাম্ভীর্য আর চেহারায় শান্ত আত্মবিশ্বাস। সে ছিল রোহান, সেই রোহান যাকে একসময় এই সমাজ শুধু তাঙ্গাওয়ালা বলে তাচ্ছিল্য করেছিল। আজ সেই মানুষটি জেলার সবচেয়ে বড় আধিকারিক হয়ে সেই গ্রামে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। গ্রামের প্রধান এবং কয়েকজন কর্মচারী সাথে সাথে তার কাছে চলে এলো এবং মাথা নিচু করে সম্মান জানিয়ে বলল, নমস্তে কালেক্টর সাহেব। রোহান হালকা মাথা নেড়ে উত্তর দিল এবং চারপাশে তাকাতে লাগল। তার মনে অদ্ভুত এক আলোড়ন চলছিল। অনেক বছর পর সে এমন একটি জায়গার এত কাছাকাছি এসেছিল যা একসময় তার জীবনের সবচেয়ে বড় অপমানের সাথে গভীরভাবে যুক্ত ছিল। সেই সময় ভিড়ের মাঝে এক নারী দাঁড়িয়েছিল। তার পরনের জামাকাপড় অত্যন্ত পুরনো আর বিবর্ণ ছিল, মুখটা ক্লান্তিতে ভরা, চোখের নিচে গাঢ় কালো দাগ। সেও বাকি মানুষদের মতো সেই আধিকারিককে অবাক হয়ে দেখছিল। কিন্তু যেই না তার নজর রোহানের চেহারায় পড়ল, তার হৃৎপিণ্ড হঠাৎ করেই জোরে ধড়ফড় করতে শুরু করল। তার ঠোঁট কেঁপে উঠল। রোহান? সে ছিল স্নেহা। সেই স্নেহা যে একসময় সবার সামনে চিৎকার করে বলেছিল যে তার স্বামীর শরীর থেকে ঘোড়ার দুর্গন্ধ আসে। কিন্তু আজ তার সামনে দাঁড়িয়ে থাকা সেই মানুষটি গোটা জেলার কালেক্টর ছিল। স্নেহার বর্তমান অবস্থা আর বিয়ের সময়ের মতো মোটেও ছিল না। তার দ্বিতীয় বিয়ে যে লোকটির সাথে হয়েছিল সে ধনী ঠিকই ছিল, কিন্তু তার স্বভাব অত্যন্ত খারাপ এবং নীচ ছিল। সে মদ খেত, রাগের মাথায় স্ত্রীকে মারধর করত এবং প্রতিটি ছোটখাটো কথায় তাকে চরম অপমান করত। ধীরে ধীরে স্নেহার জীবন একটা নরক বা বন্দিশালায় পরিণত হয়েছিল। অনেক সময় তার পুরনো দিনগুলোর কথা মনে পড়ত, যখন রোহান চুপচাপ সবকিছু সহ্য করে নিত, কিন্তু কখনো তাকে বিন্দুমাত্র কষ্ট দিত না। আজ যখন সে রোহানকে ওই রাজকীয় রূপে দেখল, তখন তার মনে অনুশোচনার প্রবল বন্যা বয়ে গেল। কিছুক্ষণ সে ওখানেই স্থানুর মতো দাঁড়িয়ে রইল, কিন্তু তারপর যেন তার পা দুটো আপনা আপনিই চলতে শুরু করল। সে ভিড় ঠেলে ধীরে ধীরে রোহানের সামনে চলে এলো। রোহান তখন গ্রামের প্রধানের সাথে কাজের বিষয়ে কিছু কথা বলছিল। হঠাৎ যখন সে সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটিকে দেখল, তখন সে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়াল। দুজনের চোখাচোখি হল। সময় যেন কয়েক সেকেন্ডের জন্য একেবারে থমকে গেল। চারদিকে দাঁড়িয়ে থাকা মানুষেরা বুঝতে পারছিল না যে কেন হঠাৎ করে এই অদ্ভুত নীরবতা নেমে এলো। স্নেহার চোখ জলে ভরে উঠল। তার কাপা কাপা গলায় আওয়াজ বেরোল, রোহান, আমাকে চিনতে পারছ? রোহান কিছু মুহূর্ত তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর অত্যন্ত শান্ত স্বরে বলল, হ্যাঁ, চিনি। এ কথা শুনতেই স্নেহার চোখ দিয়ে অঝরে জল বয়ে গেল। সে কাপা কাপা গলায় বলল, আমি তোমার কাছে ক্ষমা চাইতে চাই। আমি তোমার সাথে খুব বড় অন্যায় করেছি। আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষেরা এখন প্রবল কৌতূহল নিয়ে এসব দৃশ্য দেখছিল। কেউ বুঝতে পারছিল না যে এই মহিলা কে এবং সে কেন কালেক্টর সাহেবের কাছে এমনভাবে ক্ষমা চাইছে। স্নেহা মাথা নিচু করে বলল, আমি সেদিন লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল টাকাই বোধহয় জীবনের সবকিছু, কিন্তু ভগবান আমাকে আমার চরম ভুলের উপযুক্ত শাস্তি দিয়ে দিয়েছেন। রোহান চুপচাপ তার কথা শুনছিল। তার মুখে না ছিল কোনো রাগ, না ছিল প্রতিশোধের স্পৃহা, কেবল এক গভীর প্রশান্তি সেখানে বিরাজ করছিল। স্নেহা আরও বলল, যদি সম্ভব হয় তাহলে আমাকে দয়া করে ক্ষমা করে দাও। আমি জানি আমি তোমার মন ভেঙেছিলাম। কিছু মুহূর্তের জন্য সেখানে পিনপতন নীরবতা ছেয়ে গেল। তারপর রোহান ধীরে ধীরে বলল, ক্ষমা করার চেয়ে অনেক বেশি জরুরি হল নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া। আর হয়তো তুমি জীবনের কাছ থেকে সেই কঠিন শিক্ষাটা পেয়ে গেছ। স্নেহা আশায় ভরা চোখে তার দিকে তাকাল। তার মনে হয়তো কোথাও এক ক্ষীণ আশা জেগে উঠল যে হয়তো সবকিছু আবার আগের মতো ঠিক হয়ে যেতে পারে। কিন্তু ঠিক সেই সময় পেছনে দাঁড়িয়ে থাকা সরকারি গাড়ির দরজাটা খুলল। ভেতর থেকে এক সুসজ্জিত, আত্মবিশ্বাসী মহিলা বাইরে বেরিয়ে এলেন।
পরনে হালকা রঙের শাড়ি, মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব এবং চোখে মুখে আত্মবিশ্বাস। সে ছিল অনন্যা। সে রোহানের কাছে এলো এবং হেসে বলল, কাজ শেষ হল? তারপর তার নজর স্নেহার ওপর পড়ল। রোহান অত্যন্ত শান্ত স্বরে বলল, অনন্যা, এ হল স্নেহা, আমার অতীতের একটি অংশ। অনন্যা শুধু হালকা করে মাথা নাড়ল। তার চেহারায় কোনো অহংকার ছিল না, বরং এক শান্ত গাম্ভীর্য ছিল। স্নেহা যখন এই দৃশ্য দেখল, তখন তার মনের শেষ আশাটুকুও ভেঙে চুরমার হয়ে গেল। সে ধীরে ধীরে মাথা নিচু করে নিল। রোহান শেষবারের মতো তার দিকে তাকাল এবং বলল, জীবনে কোনো কাজই কখনো ছোট নয়, ছোট হয় মানুষের চিন্তাভাবনা। যেদিন মানুষ পরিশ্রমকে মন থেকে সম্মান করতে শেখে, সেদিনই তার জীবন বদলে যায়। এ কথা বলে সে ঘুরে দাঁড়াল এবং অনন্যার সাথে গাড়ির দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ পর গাড়িবহর আবার রাস্তার দিকে এগিয়ে চলতে শুরু করল। ধুলো উঠতে থাকল এবং গ্রামের লোকেরা চুপচাপ সেই সরকারি গাড়িবহরকে যেতে দেখতে লাগল। স্নেহা ওখানেই একা দাঁড়িয়ে রইল। তার চোখ থেকে অঝরে জল ঝরছিল, কিন্তু আজ সেই জল ছিল কেবলই অনুশোচনার। সে আকাশের দিকে তাকাল আর মনে মনে ভাবল, ইস, সেদিন যদি আমি আমার স্বামীর কাজকে ছোট করে না দেখতাম। কিন্তু এখন সত্যিই অনেক দেরি হয়ে গিয়েছিল। রোহান তার জীবনে অনেক দূরে গিয়েছিল, আর এই বাস্তব গল্পটি সেই সব মানুষের জন্য একটি চরম শিক্ষা হয়ে দাঁড়িয়েছিল, যারা কোনো মানুষের প্রকৃত মূল্য তার কাজ বা দারিদ্র্য দিয়ে বিচার করে। প্রিয় পাঠকেরা, গল্পটি এখানেই শেষ হল, কিন্তু এবার আপনাদের কাছে একটি প্রশ্ন। রোহান শেষে যে সিদ্ধান্ত নিয়েছিল তা কি সঠিক ছিল, নাকি তার আরেকটি সুযোগ দেওয়া উচিত ছিল? আপনাদের যাই মতামত হোক না কেন, তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আবার দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। ততক্ষণের জন্য নিজের এবং নিজের সম্পর্কের যত্ন নিন। ধন্যবাদ।